নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি রেশমি। সঞ্জয় নাগের পরিচালিত নতুন ফিল্ম পারাপার। পরিচালক নিজে বলছেন যে এই পারাপার মননের পারাপার, চিন্তার পারাপার, একজন মানুষের জীবনের পারাপার। তার এই ভাবনা কিভাবে এই ফিল্মে তার কলাকুশলীদের ছুঁয়ে গেছে, আজ তাই জানবো। আমাদের সঙ্গে রয়েছেন পরিচালক তো অবশ্যই, এবং রয়েছেন ব্রাত্য বসু। ব্রাত্যদা স্বাগত, সঞ্জয়দা অনেক অনেক স্বাগত। আমাদেরকে সঞ্জয়দা বলেছে যে এই পারাপার তার কাছে কি অর্থ বহন করছে, কিন্তু আরেকটা পারাপার আমার ধারণা এইভাবে ঘটেছে যে তিনটে শিল্প মাধ্যম, মানে একটি ফিল্মের মধ্যে রয়েছে যাত্রা, একটা ইন্টিগ্রাল পার্ট, আর সেখানে রয়েছে তুমি, যাকে আমরা প্রত্যেকেই জানি যে নাটকের সঙ্গে কিভাবে তোমার ওঠা পড়া সবকিছু। সঞ্জয় খুব ব্রিলিয়েন্টলি যাত্রাটাকে এই ফিল্মে হ্যান্ডেল করেছে, এবং যাত্রা এখানে একটা কেবলমাত্র একটা লোক মানে ফোক মোটিভ হিসেবে বা ইন্ডিজিনাস কোনো ফর্ম হিসেবে আসে না। যাত্রা এখানে কিন্তু একটা ছবির সঙ্গে ছবির একটা ইলিউশন তৈরি করতে সাহায্য করে, একটা গ্রামীণ একটা লোকালকে তুলে ধরে, আবার একটা সম্পর্কের মধ্যে যাত্রা ঢুকে পড়ে। সঞ্জয় নিশ্চয়ই অ্যাডমিট করবে যে ওই সম্পর্কের সঙ্গে যাত্রাটাকে রিলেট করানোটা, এটা আমি সঙ্গে আলোচনা করেই করেছিলাম। এবং ওখানে আমি যে যাত্রায় যে সংলাপগুলো বলছি সেগুলো কিন্তু আমারই লেখা। হ্যাঁ, ফলে আমি বললাম যে এটা যদি ওইভাবে দেখা যায় যে ওরা যাত্রা দেখতে গেছে, এবং আমার যে চরিত্রটা সে আসলে বুঝতে পারছে যে তার বন্ধুর সঙ্গে তার স্ত্রীর একটা সম্পর্ক আছে, এবং যে স্ত্রীকে পজেসও করে আবার ঘৃণাও করে, একই সঙ্গে একটা লাভ অ্যান্ড হেট রিলেশন আছে, সেটা যদি যাত্রার মাধ্যমে যদি চলে আসে, এবং যাত্রার মধ্যে ও প্ল্যান করেছিল যাত্রাও করতে করতে মানে ও দেখতে দেখতে ইনভলভ হয়ে গিয়ে যাত্রায় উঠে, মানে ও যেন ভিজুয়ালাইজ করছে যে ও যাত্রার মধ্যে পার্টিসিপেট করছে এই মুহূর্তে। এইটা যে ভাবলো, ওই ভাবনাটার মধ্যে এত ইউনিকনেস ছিল, তখন ওইটার সঙ্গে আমি তখন ওই ভাবনাটাকে আর একটু এনহ্যান্স করলাম, করে বললাম যে তাহলে ওদের এই সম্পর্কটা ওই যাত্রার ওই সংলাপের মধ্যে দিয়ে বেরোক। দারুণ। আমার মনে হয় সঞ্জয় এটা অ্যাডভান্টেজ ব্রাত্য বসুর এই ফিল্মে থাকার, যিনি তোমাকে এই গাইডেন্সটা দিতে পেরেছেন। আমি জাস্ট তো ভেবেছি যে এটা চাই, বাট এবার তার তো একটা এক্সিকিউশনের ব্যাপার আছে। সেটা একদম ব্রাত্য এই যে পুরো এক্সপিরিয়েন্স, এতদিনের এক্সপিরিয়েন্সটা এক লহমায় সেটা কাজ করে গেল যে তুমি এটা করো। যে আমরা একটা ঐতিহাসিক জায়গা থেকে কি করে এই পুরো এই যে স্বামী স্ত্রীকে সন্দেহ করা হয়েছিল, আমি ওটাকে কনভার্ট করলাম দারা ঔরঙ্গজেব আর ঔরঙ্গজেবের স্ত্রী। পুরো জিনিসটা মনে রাখতে হবে যে দারার স্ত্রীকে ঔরঙ্গজেব বিয়ে করেছে, মানে ওরা খালি দুই বন্ধু না, ওরা প্রায় ভাতৃবৎ, দুজনে ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়ে উঠেছে, মানে বন্ধুত্ব, মানে প্রায় ভাইয়ের মতো। যে কিভাবে তাদের মধ্যে সেই কমপ্লিকেশনটা এসে হাজির হলো, তাদের মধ্যে আসছে সে পুরনো গল্প আর কি, সঙ্গমের মতো, তেরে বেরে বিচ মে कैसा है ये बंधन তোর করে এরকম ঢুকে পড়ছে আর কি। রাইট। সঞ্জয়, এই চরিত্রের কথাতে তুমি মানে ব্রাত্য বসুকে কিভাবে ভেবেছিলে একটু জানাই দর্শকদের, ইন্টারেস্টিং। আমি সিনেমার মতো দেখতে যাই, দেখে আমার মনে হচ্ছিল এইটা আমার গোপাল, একদম ইনস্ট্যান্টলি। আমি নাটকটা আরেকবার সেকেন্ড টাইম দেখতে যাই, দেখে আই ওয়াজ 100% কনভিন্সড। তারপরে ব্রাত্যকে মিট করি, আমার কতগুলো জিনিস মনে হয়েছিল যেটা আমার মনে মানে ওর ইন টার্মস অফ হিজ পারফরমেন্স, মানে সিনেমা মতোতে যেরকম ব্রাত্য তো বিভিন্ন নাটক করেছে, বিভিন্ন রকমভাবে চরিত্র অনুযায়ী পারফরমেন্স করেছে, সিনেমার মতোতে কতগুলো এলিমেন্ট আমি পেয়েছিলাম, এটা মনে হয়েছিল গোপালের চরিত্রটাকে আরও এনহ্যান্স করে। আমি যা ভেবেছি তার থেকেও বেশি কতগুলো জায়গা নিয়ে যেতে পারে কিনা বা পারে। ঠিক আছে, এইবার আমি তারপর ব্রাত্যর সঙ্গে দেখা হয়, কথা হয়, এবং অনেকক্ষণ ধরে আলোচনা হয়, তারপরে আরও মানে তারপর অনেকবার আলোচনা হয়েছে এটা নিয়ে যে কী করে আরও এটা নিয়ে করতে পারি। বাট যদি তুমি বলো মূল কোন জায়গায় আমার ইন্টারেস্টিং বা কেন আমি চুজ করেছি, সেটা হচ্ছে সিনেমা মতোটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট প্লে করে সেটাতে। সিনেমা মতো নাটকটা না দেখলে আমি জানি না আমি কী করতাম, হয়তো তবে হয়তো কাজ করতাম না, বাট দ্যাট ওয়াজ আ ভেরি মানে একটা জায়গা যেটা ভিন্ডিকেশন হয়েছে, হ্যাঁ ঠিক আছে, হি ইজ দ্য রাইট ম্যান ফর দিস রোল। এবং আমাদের প্রত্যেকের মনে আছে ব্রাত্যদা, সত্যি সিনেমার মতোতে তুমি যে চরিত্র করেছিলে আনপ্রেডিক্টেবল, ভেরি আনপ্রেডিক্টেবল। গোপালের ধরনটা, গোপাল মানে অভিজিৎ দত্তগুপ্ত হচ্ছে তুমি বলতে পারো যে এক ধরনের ক্ষয়িষ্ণু অ্যারিস্টোক্রেসি। হ্যাঁ, আর গোপাল হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ লুম্পেন প্রোলেতারিয়েত, মানে সে বা লুম্পেন মিডল ক্লাস কিন্তু লুম্পেন, মানে তার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা আছে, তার মধ্যে যশাকাঙ্ক্ষা আছে, আর ও চরিত্রকে চমৎকারভাবে ও আমার কাছে ডেপিক্ট করে যে এইটা হচ্ছে চরিত্র। তখন আমরা তখন দুজন একসঙ্গে আলোচনা করি যে ওটাকে ডিক করে আর কি এলিমেন্ট বার করা যায়। মানে আমি দু তিনভাবে দেখার চেষ্টা করি, মানে ও যে বন্ধুর কাছে আশ্রিত, সেই বন্ধু মানে যে বন্ধুর বাবার কাছে আশ্রিত, সে কি বন্ধু ওর কাছে না আশ্রয়দাতা। সে একটা সময় বউকে বলছে, আমার নিজের ধারণা ওটা চরিত্রটা একটা আলাদা মাত্রা দিচ্ছে, যে ওর বন্ধুকে বলে যে ওর জানিস তো বউকে বলছে জানো তো ও আমায় কি বলেছিল আমার বউকে বড় হলেও কেপ্ট করে রাখবে। এবার রুদ্রকে যেভাবে ও প্রজেক্ট করেছে, রুদ্র আমার ধারণা এই কথাটা বলার কথা নয়, ওটা ওই মুহূর্তে ইনস্ট্যান্ট বানিয়ে বলছে। মানে ওর মনের মধ্যে একই সঙ্গে ওটা কাজ করছে যে আমার স্ত্রীকে চাইছে সে আমার আশ্রয়দাতা নাকি আমার বন্ধু। এবং বউকে নিয়ে তার একটা ট্রমা আছে মানে কি, সে ভাবে যে সারাক্ষণ যে আমার বউ না, আমি আসলে আমার এর মায়ের সঙ্গে আমার বাবার একটা সম্পর্ক ছিল, যেটা ওই গ্রামে প্রসিদ্ধ ঘটনা,
এবং ওই তার মানে এবং সে আমার বাবারই সন্তান, এবং আমি যাকে বিয়ে করেছি আসলে সে আমার বোন। এই যে অদ্ভুত একটা ইনসেস্টুয়াল অ্যাংস্ট হয় না, সেটা সারাক্ষণ গোপালের মধ্যে মাথার মধ্যে ঘুরছে, কিন্তু কোথাও না কোথাও গল্পে যেটা মতি নন্দী যেভাবে লিখেছিলেন এবং ফিল্মে আমরা যেটা দেখবো সেটিল ভাবে ওটাকে তুলেছে, এত সাটলি যে ভাবাই যায় না। গল্প থেকে জাস্ট নির্দেশ নেওয়া, হ্যাঁ, তারপরে না পুরো জিনিসটা ডেভেলপ করা, তারপরে সেটা, এবং সেই ডেভেলপমেন্টটা যেটা হয়েছে মানে রাত্র বলো সবাই সঙ্গে বসে 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 কথা বলে সেই জিনিসটা হয়েছে। এমন না যে জিনিসটা বানিয়ে ফেললাম, হয়তো একটা বেসিক খসটা হয়েছে, তারপরে সবাই সঙ্গে বসে, এটা একটা তো সুবিধে। তুমি বলছিলে না ব্রাত্যর সঙ্গে কাজ করার সুবিধাটা কি, যখন ব্রাত্যর সঙ্গে আলোচনা করছি তখন ব্রাত্য তার ইনপুটসগুলো নিয়ে আসতে পারছে, সেটা আরো জিনিসটাকে এনরিচ করছে, সেটা আরেকটা অন্য মাত্রা দিচ্ছে। মানে খালি তো পারফরমেন্স না, পারফরমেন্সের বাইরে তো অনেকগুলো জিনিস নিয়ে সিনেমা তো খালি জাস্ট ক্যামেরার সামনে যখন লাইন বলা না, এই কারণেই একটা মাল্টি লেয়ারের গল্প ভাবলো। মানে একটা লেয়ারের গল্প যে ছবিটা দেখতে দেখতে বা হয়তো অন্যরকম ছবি দেখতে দেখতে অনেক ছবিতে দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেখান থেকে মানে এমন কতগুলো স্তরের কথা ভাবলো যে একটা লেয়ারের ভেতর আরেকটা লেয়ার, মানে ও অন্তর্জগতের যে বাস্তবতা, হ্যাঁ, এবং বহির্জগতের যে টানা পড়েন, এই দুটোকেও কোথাও মেলাতে চাইলো, এবং সেটাই কিন্তু পারাপার। গোপালের এই চরিত্রগত ওর যে বৈশিষ্ট্য, সেটা কতটা সময়ের চাহিদাতে এসেছে। গোপাল কিন্তু এই গল্পের একটা ফ্ল্যাশব্যাক চরিত্র, মানে গোপাল আসছে 15 বছর আগে, 10 থেকে 15 বছর আগে। ওর 98-এর বিশ্বকাপের রেফারেন্স আসছে, ওর মুখে জিদানের কথা শোনা যাচ্ছে, তার মানে 98 বিশ্বকাপ, জিদান যেখানে প্রথম হিরো হিসেবে আত্মপ্রকাশ করছে। তার মানে গোপাল কি হিসেবে আসছে? গোপাল কি নাকি অতীত, নাকি সে একটা অতীতের কোনো ঘোস্ট, হ্যাঁ, নাকি ওর এদের এরা যে সম্পর্কে যেখানে দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেকের একটা গিল্ট। গোপালের এক্সিস্টেন্সটা না খুব ক্লিয়ারলি ইচ্ছে করে আমরা বোধহয় খুব ডিফাইন করতে চাই না, ওর টাইম ফ্রেমটা কি, কিন্তু ওই গল্পটার মধ্যে একটা শ্যাডো বিস্তার করে আছে, ও যেন এখনো লিঙ্গার করে থাকে, যদি বলি, হ্যাঁ, ওই যেন এখনো বেঁচে রয়েছে আমাদের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ওর হয়তো ফিজিক্যাল প্রেজেন্সটা পাস্ট, বাট ও বোধহয় এখনো তোমার পাশে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এবং গোপাল ভ্যালুজ, যেরকম ভ্যালুজ হোক না কেন, যেটা মিডল ক্লাস লুম্পেন বলো, একটা আপওয়ার্ড মোবিলিটি, ওর মধ্যে চূড়ান্ত আপওয়ার্ড মোবিলিটি, এই যে সবকটা ভ্যালুজ নিয়ে চলছে বা চলে, সেটা বোধহয় এখনো লিঙ্গার করে বেড়াচ্ছে। মানে ও যখন আসছে তখন পশ্চিমবঙ্গে মোবাইল ফোন ঢুকছে, এবং ওর কাছে মোবাইলের যন্ত্র, মোবাইলের টাওয়ার ওর কাছে একটা বড় ব্যাপার, এবং ও মনে করছে যে এগুলোর মধ্যে দিয়েও একটা হঠাৎ দাম মারতে পারে, হঠাৎ বড়লোক হয়ে যেতে পারে। ও যে অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে সেখান থেকে তার একটা সামাজিক উত্তরণ ঘটে যেতে পারে, অর্থনৈতিক উত্তরণ ঘটতে পারে, কিন্তু আলটিমেটলি হয় না। মানে যেমন প্রত্যেকে স্বপ্ন দেখে, মানে এটা এক অর্থে প্রত্যেকের, মানে এখানে হয়তো সময়ের সঙ্গে এখানেই রিলেট করা যায় যে এটা প্রত্যেকেই আসলে সময় স্বপ্ন দেখা এবং স্বপ্নভঙ্গের চুরমার হওয়া। রুদ্র যে চরিত্র রয়েছে, মানে রুবেল, আমরা জানি তিনি যে অভিনয় করেছেন, তোমার সঙ্গে অনেকটা ওর ইন্টারাকশন রয়েছে, কেমন লাগলো? মানে তিনিও কিন্তু মঞ্চের মানুষ, রুবেলের কোনো তুলনা হয় না। রুবেলের সঙ্গে কাজ করে বল, এত ও স্টেজের ছেলে, আমাদের এখানে সিনিয়র, কিন্তু এত ডাউন টু আর্থ। ও সেলিম আল দিনের সঙ্গে কাজ করেছে, বাচ্চু ভাই নাসিরুদ্দিন ইউসুফের সঙ্গে কাজ করেছে, এবং ওর সঙ্গে আমার মনে আছে শুটিংয়ে আমি অবসরে ওর সঙ্গেই গল্প করতাম খালি। হ্যাঁ, আমি আরও দুজনে গল্প, কারণ সঞ্জয় ব্যস্ত আছে, অন্যান্য আর্টিস্টরাও ব্যস্ত, আমি আর রুবেল বসে খালি গল্প করতাম, এবং আমাদের বাংলাদেশের গল্প, ঢাকার গল্প, ধানমন্ডির গল্প, থিয়েটারের গল্প, কলকাতা থিয়েটারের গল্প, ওর গোড়ায় আমার সম্পর্কে মেশার ক্ষেত্রে আমি ওর বডি ল্যাঙ্গুয়েজে বুঝতে পারতাম যে কতগুলো আড়ষ্টতা কাজ করছে, হ্যাঁ, সেগুলোকে ভেঙে দেওয়ার গল্প, হ্যাঁ, নানা রকম ভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সেখানে আরেকটা পারাপার ঘটে গেছে, সেখানে পারাপার ঘটেছে, সেটা ওই বর্ডার ভেঙে গেছে। গোপাল এবং রুদ্রর যে মানে চরিত্রায়নের পেছনে সঞ্জয় এক্স্যাক্টলি কি ইকুয়েশনটা চেয়েছিলে? দুজন মানুষ যদি একটু ধরো মানে দু রকম মানুষ, তাদের মধ্যে ছোটবেলা থেকে একসাথে বড় হয়ে ওঠা যেমন আছে, একই বাড়িতে বড় ঘটেছে, কোথাও গিয়ে আবার একটা ক্লাসের ইয়ে আছে, কোথাও একটা ক্লাসের ফারাক, সেটাও না কোথাও বেরিয়ে আসে বোধহয় কথাবার্তার মধ্যে দিয়ে। ইন্টেন্স, অনেক কম্পোস্ট, অনেক বেশি সে অর্থে মধ্যবিত্ত সোব্রাইটি তার মধ্যে আছে, তার মধ্যে মধ্যবিত্তের সংকোচ আছে, মধ্যবিত্তের ভদ্রতা আছে, আবার তার মধ্যে এক ধরনের মানে যে অন্য মহিলা দেখতে তাকে একটু আকৃষ্ট, একটু ফ্লার্ট করা, তাকে নিয়ে বাইকে ঘুরে বেড়ানো, সেগুলো সে পছন্দ করে। হ্যাঁ, আর হচ্ছে যে পুরোটাই একটু লার্জার দ্যান লাইফ আর কি। হ্যাঁ, ও একটু গ্যারিশ, আর ও অনেক ইন্টেন্স, এইটাও মানে তফাৎ এইভাবে বলা যেতে পারে। অনেক বেশি এক্সপ্রেশনটা, অনেক বেশি ম্যানিফেস্টেশন অফ যাই এক্সপ্রেশন, সেটা যে চোখামুখেই দেখতে পাই, রুদ্রর ক্ষেত্রে নয়। যাত্রার সঙ্গে রিলেট করাটা, আমরা জানি যাত্রার এই মুহূর্তে তাদের যে অবস্থানে রয়েছে যাত্রা এবং যারা করেন। আমি যখন ছোটবেলায় যাত্রা দেখেছি, আমি দেখতাম, আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল, মামাবাড়ির ওখানে চিতপুরে আমি দেখতাম একটা কনসার্টের একটা আলাদা অ্যাট্রাকশন ছিল, যাত্রা ছাড়াও, যাত্রার গান টান তার নিজস্ব শ্যুট ছাড়াও। আমি রিসেন্টলি দেখলাম, এখন আবার যাত্রাটা হচ্ছে হয়তো, বাট এখন এটা সিনথেসাইজারে সেটা বাজছে। আমার কাছে না, এইটা আমার কাছে মনে হচ্ছে একটা জিনিস আমরা বোধহয় হারিয়ে ফেলছি। হয়তো যাত্রা হচ্ছে, হ্যাঁ ফাইন, বাট কেন আমরা সিনথেসাইজার বাজাবো?
কেন আমরা সেই যে ক্ল্যারিনেট, তারপর সে তার মুখে সাইলেন্সার লাগানো ক্ল্যারিনেট হয়, এখনো হয় যাত্রায়, এইগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছিল আমার হচ্ছিল এই যে জিনিসটা চলে যাচ্ছে, এইটাও কি একটা, এটা তো একটা ক্ষয়, এটা তো একটা আমাদের ইম্পর্টেন্ট একটা টেমপ্লেট, অ্যানথ্রোপোলজিক্যাল একটা টেমপ্লেট, এটা চলে যাচ্ছে আমাদের সোসাইটি থেকে। সেটার সঙ্গে যদি গোপালকেও আমি যদি কোথাও রিলেট করতে পারি, গোপালেরও তাহলে কি কি হচ্ছে, বাট মজাটা হচ্ছে এটা কি অ্যাকচুয়ালি গোপালের হচ্ছে না রুদ্র হচ্ছে, এটাই কিন্তু তুমি শেষ টানতে হয়। আপাত দৃষ্টিতে হয়তো মনে হতে পারে যে কার সঙ্গে রিলেট করছি, শেষে গিয়ে আমি বুঝবো কার সাথে রিলেট করছি। এইটা ব্রাত্য তো তোমার কেমন লেগেছে? এমন অনেক কিছু এই ফিল্মে রয়েছে, এমন অনেক ঘটনা বা এমন অনেক প্রসঙ্গ উত্থাপন করেছেন পরিচালক, কিন্তু সেখানে তিনি আর আলাদা করে কিছু ডিফাইন করেনি, মানে উনি ছেড়ে দিয়েছেন দর্শকের কাছে বিষয়টা নিজের মতো করে বুঝতে। আমি বলছি যে শিল্পের ক্ষেত্রে কি হয় এখন, এই যে ধরো ব্র্যান্ডের নাম যদি নাও বলি, অমুকটিতে ভালো আইসক্রিম বা রামতি ভালো ছেলে, এইটা বা খারাপ ছেলে, এইটা যেমন শিল্প, তেমনি আমি বলছি আজকে দিনটা কেমন যেন, বা আজকে বৃষ্টি পড়ার পর মনটা কেমন একটা হয়ে গেল, বা আজকে কেন জানি না আমার ভালো লাগছে না, এটাও কিন্তু শিল্পের বিষয়বস্তু, মানে যেটাকে আনডিফাইন্ড, যেটাকে ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যাতীত। সঞ্জয়কে আমি ধন্যবাদ জানাতে চাই যে সঞ্জয় এমন একটা বিষয় নিয়ে ডিল করেছে ফিল্মে, যেটা ব্যাখ্যাতীত, যেটা অনেকান্ত, যার ওপেন এন্ডিং, মানে অনেকগুলো তার মধ্যে স্তর আছে, অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো তার তার সংকেত আছে, স্বর আছে, সেখান থেকে এক একটা স্বরের থেকে কেউ কেউ এক এক রকমভাবে আইডেন্টিফাই করবে। এই যে অনেকগুলো মাল্টিপল ভয়েস ছেড়ে রাখা, হ্যাঁ, যে তুমি এবং সেটাকে একটা কমিউনিকেশনটা ব্রিজ হিসেবে তুলে ধরা, এই ব্রিজটা খুব ইম্পর্টেন্ট। তুমি কোন ব্রিজ দিয়ে তুমি এই ছবিটায়, কোন সাঁকো দিয়ে তুমি আমার এপারে আসবে, এটাই তোমার পারাপার দর্শকের জন্য। আমাদের এই আড্ডার মাঝখানে ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, পারাপার নিয়ে আরো অনেক গল্প বাকি রয়েছে, ফিরছে এক্ষুনি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পারাপার নিয়ে আমাদের আজকের আড্ডায় রয়েছেন আমাদের সঙ্গে সঞ্জয় নাগ এবং ব্রাত্য বসু। ব্রাত্যদা, মানে এইবারে যদি আমরা দেখি তোমাকে যে রূপে, মানে পোস্টারে বা আমরা প্রোমোতেও দেখছি তোমাকে, এখানেও তুমি রয়েছো যেভাবে, মানে এই বেশে নিজেকে দেখে কেমন লাগে? আমি 2010-এ একটা যাত্রা ডিরেক্ট করেছি, আর ক্লাস 7-এ প্রথম একটা যাত্রা অভিনয় করেছিলাম পাড়ায়। হ্যাঁ, তো সেটা আমার খুব ইন্টারেস্টিং, এবং সেখানে আমার এরকম একটা পোশাক ছিল, এইরকম একটা পোশাক। হ্যাঁ, সে রাজার ছেলে হয়েছিলাম, এখানেও সে রাজা হয়েছে। তা আমার এখানেই মানে ডিরেক্টরের আমি বলবো যে সিগনেচার, যে পোশাকটার সঙ্গে আমার চশমাটা দিয়ে দেয়, ঠিক আছে, এটা এমন এটা হচ্ছে অসঙ্গতি, শিল্পের মধ্যে যে অসঙ্গতি আছে, এবং অসঙ্গতি থেকে যে হাস্যরস তৈরি করে, এবং সেই হাস্যরস আমাদের কোনো বিপন্নতাতেও পৌঁছে দেয়। হ্যাঁ, সেইটা এই লুকের মধ্যে দিয়ে সঞ্জয় বার করে এনেছে। জাদু বাস্তবতা, হ্যাঁ, ম্যাজিক রিয়েলিজমের দিকে আমাদের ঠেলে দিচ্ছে, যে আমি 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 এই রিয়েলিজমে আছি, আমি ওই রিয়েলিজমে চলে গেলাম, কিন্তু আমার এখান থেকে চশমাটা আমি নিয়ে গেলাম। হ্যাঁ, সেই মুহূর্তে আমার মধ্যে কিন্তু একটা ম্যাজিক্যাল ট্রান্সফরমেশন ঘটলো, কিন্তু আমি এই সময়টাকেও ওটার মধ্যে ক্যারি করলাম। এটা আমার মনে হয় যে একটা সময়ের ফুটো দিয়ে একটা সময়কে দেখা, এবং সেই সময়টাকে এর মধ্যে যখন ঢুকছি তখন আমার চশমা সমেত দেখা, এইটা আমার মনে হয় যে একটা ফর্মের মধ্যে একটা ফর্ম ঢুকে পড়ে। ওইটার মধ্যে কিন্তু আসলে যাত্রার মধ্যে শুধু থিয়েটার ঢুকলো না, যাত্রার মধ্যে আসলে ফিল্ম ব্যাপারটা ঢুকে পড়লো। যুব সমাজের প্রতিনিধি এখানে রয়েছেন এই ফিল্মে, সেই চরিত্রদের আমরা দেখব, তাদের স্বর, তাদের ভাষা উঠে আসছে। এটাই কি আজকে যুব সমাজ যাদেরকে আমরা দেখি? এটাই কি তারা যারা কখনো খুব বেশি ভোকাল, আবার কখনো খুব বুদ্ধি করে কথা বলে? আমার মনে হয় যে মানে বরাবরই তাই ছিল, যে একটা দল কথা বলেছে আর একটা দল চুপ থেকেছে। এখন মিডিয়া এক্সপোজার অনেক রকম ঘটে গেছে। হ্যাঁ, আগে হয়তো ক্যান্টিনে কথা বলতো, সেই ক্যান্টিনের কথা না বলে হয়তো সেই কথাটা বাইরে বেরিয়ে আসছে। হ্যাঁ, তো ভোকাল কিন্তু যুব সমাজ বরাবরই ছিল। এবার হ্যাঁ, কথা হচ্ছে যে, এবং তাদের মধ্যে এক ধরনের দ্রোহ প্রবণতা বরাবরই আসবে। হ্যাঁ, মানে এই যে যদি মানে একই সঙ্গে কিন্তু একটা যুবক এখানে দেখে আমাদের দুজনকে কথা বলতে দেখে, কারা এত বকর করছে, কারা এইটা বলবে, আবার কিন্তু পাশাপাশি ছবিটাও হয়তো দেখার এক ধরনের আগ্রহ হবে, ছবিটা দেখতে যাবে, বলবে খারাপ, কি হয়েছে, হ্যাঁ, বা ভালো, হ্যাঁ, তারপরে হ্যাঁ এরকম বলবে। কিন্তু আমি বলছি যে এই যে এইরকম যে মাল্টিপল ভয়েসেস, এইটা কে আমার বক্তব্য হচ্ছে যে ভাই দেখতে আসুন। এইরকম একটা সময় যেন আমরা না পৌঁছে যাই যে কোট আনকোট হিন্দি বা ইংরেজি ভাষা হচ্ছে ভদ্রলোকের ভাষা, আর বাংলা ভাষায় কাজ করলে সেটা ততটা ভদ্রলোক কেন। যদি ছবির ক্ষেত্রে এখন এটা ভেঙে গেছে এই মাল্টিপ্লেক্স হয়ে তো আমি চাইবো যে হ্যাঁ, ছবির ক্ষেত্রে এটা আরও বাড়ুক, এবং এটা কেবলমাত্র নগর জীবনের সিনড্রোম না হয়ে, হ্যাঁ, এটা আরও প্রত্যন্ত হোক, আর সর্বজনীন হোক, আরও হ্যাঁ সর্বজন গ্রাহ্য হোক। তোমার সঙ্গে যারা ছিল, রুবেলের কথা যেমন বলে, পাউলির কথাও জানতে চাইবো। পাউলি মানে ঋতুর সঙ্গে কিন্তু আমার ছবিতে কোনো সিন নেই বা শর্ট নেই, পাউলির সঙ্গেই রয়েছে। তো পাউলি ব্রিলিয়েন্ট অ্যাক্টর। পাউলি নিজে, পাউলি আমার সঙ্গে প্রথম পাউলির কাজ হচ্ছে, আমি ডিরেক্টর, পাউলি অ্যাক্টর। আমার তারা ছবিতে পাউলির সঙ্গে আমি আগে কাজ করেছি, কিন্তু সেই ছবিতে আবার একসঙ্গে কোনো অভিনয় করিনি।
এই ছবিতে আবার একসঙ্গে প্রথম অভিনয় করলাম, তো খুব ভালো লাগলো। এবং এই ছবিতে পাওলি খুব সুন্দর কাজ করেছে, এবং আবারও সেখানে একটা ভীষণ স্ট্রেঞ্জ রিলেশনশিপ আমরা দেখবো, স্বামী স্ত্রীর একটা, যেটা একটা লাভ অ্যান্ড হেট আছে। হ্যাঁ, লাভ প্রায় নেই বললেই চলে, মানে ওদের সম্পর্কটার মধ্যে এক ধরনের তিক্ততা আছে। হ্যাঁ, তো এবং সেই তিক্ততাটা, হ্যাঁ, আবার কোথাও গোপাল তার ছেলে, গোপাল আবার মনে করে যে তার ছেলে প্রতিবন্ধী, তার কারণ তার ওই 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 গিল্টটা মাথার মধ্যে আসে যে আসলে সে বোনকে বিয়ে করেছে, ফলে তার বাচ্চাটা প্রতিবন্ধী হয়েছে। হ্যাঁ, এইটা তার ভেতরে সারাক্ষণ এই অ্যাগনিটা বয়ে নিয়ে বেড়ায়। তো সেটাও পাওলির সঙ্গে একটা দুটো সিকোয়েন্সে অভিনয় সেটা আছে। ব্রাত্য বসু নিজে এই পারাপার করে কি শিখলো? আমার কাছে এটা বড়, সঞ্জয় নাগ আমার কাছে একটা বড় এক্সপিরিয়েন্স। সঞ্জয়কে অত্যন্ত সুন্দর দেখতে দেখেছো, এরকম ভাবাই যায় না। হ্যাঁ, তো সঞ্জয় না, আমি বলছিলাম যে সঞ্জয়কে সেপারেশন বলে একটা ছবি, ইরানিয়ানের রাজগার ফারাদি ফিল্ম, পুরো তার হিরোর মতো দেখতে। তাই না, তুমি ভাই অভিনয় করছো না কেন? তুমি তো অভিনয় করো। নাটকে কি দেখা যেতে পারে সঞ্জয় দাকে? মানে সিরিয়াসলি। আর দ্বিতীয়ত যে সঞ্জয়ের সঙ্গে বন্ধুত্ব হলো, এটা রুবেলের সঙ্গে এটা আমি বন্ধুত্ব শিখলাম। হ্যাঁ, এই অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, তৃতীয়ত আরেকটা জিনিস ভালো লাগলো, যে আধুনিকতার চর্চা হ্যাঁ বাংলা থিয়েটার বহুদিন আগে করে ফেলেছে, সেই আধুনিকতার চর্চা যে বাংলা সিনেমাও করতে শুরু করছে, এটা আমার পক্ষে দেখে ভালো লাগলো। হ্যাঁ, যে চর্চা থিয়েটার অনেকদিন আগে সেরে ফেলেছে, তা সেটা এই কথাটার মধ্যে একটা অহংবোধ আছে, সেটা যে বাংলা ফিল্ম অ্যাডাপ্ট করছে, এইটা আমার দেখতে পেরে জানতে পেরে আমার ভালো লাগলো, শিখলাম এটা আমি। নিঃসন্দেহে। আর আগামী দিনে তাহলে কি সত্যি সঞ্জয় দাকে অভিনয় দেখতে পাবো ব্রাত্যদার পরিচালনায়? ও তো অভিনয় করেছে ঋতুদার ছবিতে। হ্যাঁ, মানে তোমার পরিচালনায়? আমার পরিচালনায় যদি করে, সেটা সেরকম যদি স্ক্রিপ্ট ডিমান্ড করে, আমি তো সঞ্জয়কে বলবো, যাই না করবে, সেটা কিন্তু অন্যরকম আরেকটা পারাপার, সেটার অপেক্ষায় রইলাম তাহলে আমরা। তখন আমরা বলবো নদীর এপার কহে ছাড়ি জানিস চার, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। সত্যি তাই, সেই বিশ্বাস নিয়েই বোধহয় আমাদের পথ চলে, এবং যে কথা পারাপার এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ সঞ্জয় দা, ব্রাত্যদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে সত্যি পারাপার নিয়ে এমন অনেক কিছু জানলাম, এমন অনেক কিছু বুঝলাম, যা সত্যি হয়তো দর্শক হিসেবে আপনারা কিভাবে উপলব্ধি করলেন এবং এই ফিল্ম দেখে আপনাদের কেমন লাগলো সেটা নিঃসন্দেহে আমাদেরকে জানাতে ভুলবেন না। আরেকদিন নিশ্চয়ই হাজির হব ওনাদের নিয়ে। চোখ রাখুন এবিপি আনন্দে, রয়েছে আরো অনেক খবর।